মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের বৈঠক। বিদেশিদের কাছে ধর্ণা দেয়া দুঃখজনক, মন্তব্য বিশ্লেষকদের। মোসাদের সঙ্গে ষড়যন্ত্রে অভিযুক্ত বিএনপি নেতা আসলামের 7 দিনের রিমান্ড মঞ্জুর। বাংলাদেশের বিরুদ্ধে আগে থেকেই ষড়যন্ত্র করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি। নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন দূতাবাসের চিঠি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আবেদনের পরই জোরদার করা হয়েছে নিরাপত্তা। নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী। জনরোষ থেকে বাঁচতেই শাস্তি, দাবি সংসদ সদস্যের। এবং সীমান্ত হত্যাকাণ্ডে হলো এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ। ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। চুয়াডাঙ্গায় কিশোর হত্যাকাণ্ডে জড়িত শাস্তির আশ্বাস বিএসএফের। সংবাদের সঙ্গে রয়েছে আমি তরিকুল ইসলাম সৌরভ। মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি যখন সর্বমহলে আগ্রহের কেন্দ্রবিন্দু, ঠিক তখনই ইসরায়েলের বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের সাথে বৈঠক করলেন বিএনপির শীর্ষ নেতারা। বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে জানায়নি বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতারা। দু একজন নেতা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমের কাছে স্বীকার করলেও এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন, নানা সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার সংস্কৃতি দুঃখজনক। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন সরগরম কয়েকদিন ধরেই। রোববার সন্ধ্যায় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরই মাঝে সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ও মার্কিন উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের সাথে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। গুলশানে বার্নিকাটের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সকাল 10টার দিকে তারা বের হয়ে গুলশান কার্যালয়ে যান। পরে গণমাধ্যমের কাছে এ নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেন নেতারা। কি বিষয় আপনাদের সাথে কথা হয়েছে? জাস্ট রাজনৈতিক বিষয়। তারা সবার সঙ্গে দেখা করছে এবং সেই হিসাবেই আমাদেরও তারা আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদের সঙ্গে একসঙ্গে আমরা প্রাতরাশ করেছি। এই বৈঠকে আসলাম চৌধুরী ও মোসাদ নিয়ে আলাপ হয়েছে বলে ধারণা করছেন সাবেক এই কূটনীতিক। দেশবিরোধী ষড়যন্ত্রের অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। আমি আন্দাজ করব যে গভর্নমেন্টকে তারা সমালোচনা করেছেন যে তাকে অ্যারেস্ট করা হলো কি জন্য, মেয়ারলি বিকজ সে মোসাদের নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওখানে। এই সরকারকে পতন করার জন্য বহুভাবে চেষ্টা করা হয়েছে, কাজেই আমরা সতর্ক তো থাকবই। এদিকে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ করার সংস্কৃতি দুঃখজনক বলে মন্তব্য করেন এই নিরাপত্তা বিশেষজ্ঞ। যে আমাদের সমস্যা আমাদেরকে মিটাতে হবে এবং এটি হচ্ছে সার্বভৌম দেশের সার্বভৌম অধিকার। নিজেদের সুবিধা সৃষ্টি করার জন্য বিদেশি রাষ্ট্রকে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে লাগানোর জন্য এই ধরনের আলোচনা করেন কি করেন না আমি জানি না, তবে এটি নাগরিকদের উপরে চাপ সৃষ্টির সমান। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতিতে প্রতিটি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করে আসছে যুক্তরাষ্ট্র। সে কারণেই আলোচনার বিষয়বস্তু যাই হোক, এ বৈঠক চলমান রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণের উপর বিশ্বাস রেখেই বেগম জিয়া নেতৃত্বে ক্ষমতায় যাবে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। আমরা কোনো চক্রান্তে বিশ্বাস করি না, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না, আমরা কারোর সঙ্গে হাত মেলাই না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই বৈতরণী পার হতে চাই, আমরা জনগণের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগণকে নিয়েই আমাদেরকে সেই আন্দোলনে সফল হতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, দেশের ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন বিদেশি শক্তি শরণাপন্ন হচ্ছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর মিরপুর পল্লবী থানা আওয়ামী লীগ আয়োজিত মহানগর উত্তর এবং দক্ষিণের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, আসলামের উপর দোষ চাপিয়ে পার পাবার কোনো সুযোগ নেই বিএনপির। এই দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে আজকে বিএনপি জামাত বিদেশি শক্তির পিছনে ঘুরছেন, তাদেরকে দিয়ে ষড়যন্ত্র করে এই সরকারকে উৎখাত করার জন্য শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মির্জা ফখরুল সাহেব, আপনি ভেবেছেন
যে আসলামের উপরে দোষ চাপিয়ে দিয়ে আপনি পার পেয়ে যাবেন, সেইটা বোধহয় আর সম্ভব হচ্ছে না। আসলাম চৌধুরী ধরা পড়েছেন, গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী তাকে জেরা করে এই সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের কোন কোন নেতা জড়িত ছিল তা সব বেরিয়ে আসবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে আসলাম সহ অভিযুক্ত 3 জনকে ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে আসা হয়। এরপর আসলামের বিরুদ্ধে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। গতকাল সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল থেকে আসলাম চৌধুরী, তার গাড়ি চালক ও এক ব্যক্তিগত সহযোগীকে আটকের পর রাতে তাদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছিল। সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সাথে ভারতের আগ্রায় অন্তত 3 দিন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক করেছেন এমন তথ্য প্রমাণাদি সংগ্রহের পরে আটক করা হলো বিএনপির এই নেতাকে। সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে, অথচ আপনি দেখেন যদি আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয় বা সুনির্দিষ্ট মামলা করা হয়, তাহলে সাধারণ ডায়েরি রিমান্ডের কি মর্যাদা থাকে আইনগত, এটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে। রিমান্ডে জানতে চাচ্ছি যে এই সরকারকে উৎখাত করার জন্য আর কারা কারা জড়িত, ইতিপূর্বে সে ভারতে যে কি কি ধরনের কথাবার্তা তাদের সাথে আলোচনা হয়েছে, তাদের শুধু আরো কি কি পরিকল্পনা আছে এবং এই পরিকল্পনার সাথে কারা কারা জড়িত আছে এবং কিভাবে তারা তৈরি করবে সেটা আমাদের জানা দরকার। যে কারণে তাদেরকে আমরা রিমান্ড 10 দিনে চেয়েছি, বিজ্ঞ আদালত সেখানে 7 দিনে দিয়েছে। আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের আগে থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদি। তার ফেসবুক পেজে বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া যায়। জানুয়ারি মাসেই তিনি মন্তব্য করেন, শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্কের দুয়ার খুলেছে বাংলাদেশের। এই প্রেক্ষাপটে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মোসাদের ষড়যন্ত্রের সঙ্গেই নিজেকে জড়িয়েছে বিএনপি নেতা আসলাম চৌধুরী। অন্যদিকে অপরাধ বিজ্ঞানীদের মতে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকার পরও সে দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে কারো বৈঠক করাটা দণ্ডনীয় অপরাধ। খান মোহাম্মদ জুমেলের রিপোর্ট। ডেল আবিব নামক একটি সংগঠনের আমন্ত্রণে চলতি বছরের মার্চে ভারতের মোরাদাবাদ শহরে আসেন ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদি। ইন্দো ইসরায়েল সম্পর্ক নিয়ে একটি সেমিনারে অংশ নেন তিনি। সে সময় 6 থেকে 12 মার্চ 3 দফা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠক হয় তার। শুধু তাই নয়, এর আগে চলতি বছরের জানুয়ারিতে জেরুজালেম অনলাইন নামক একটি পত্রিকায় সাক্ষাৎকারে সাফাদি বলেন, বাংলাদেশে শীঘ্রই একটি নতুন সরকার আসছে, সেই সরকার ইসরায়েলের সঙ্গে কাজ করবে। সেই সাক্ষাৎকারে সাফাদি আরো বলেন, বাংলাদেশ একটি জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। এক সময়কার লিকুদ পার্টি নেতা ও ইসরায়েলের প্রেসিডেন্ট বিনইয়ামিন নেতানিয়াহুর উপদেষ্টা সাফাদি বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে অবগত রয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে আইএস গভীর ভিত্তি প্রতিষ্ঠা করতে চাইছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই কারণে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক চক্রান্ত বহুদিন ধরেই চলছে। এই চক্রান্তের সঙ্গে হাত মিলিয়েছেন দেশীয় নানা গোষ্ঠী। দেশি বিদেশি কিছু রাজনৈতিক পক্ষ বলেন, আন্তর্জাতিক পক্ষ বলেন, তারা এই ঘটনাকে কেন্দ্র করে তাদের নিজ নিজ রাজনৈতিক এবং জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য তৎপর হয়ে পড়েছে। এটিও কিন্তু স্পষ্টভাবে লক্ষণীয়। তাদের যে দরদ সেটি তারা দেখায় এবং তার পরিণতি কি সেটা তো আমরা একেবারে হাড়ে হাড়ে চোখের সামনে দেখছি, যে কিভাবে আফগানিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে ইরাক 12 বছর পর্যন্ত ধ্বংস হয়ে এখন 3 টুকরা হচ্ছে, কিভাবে সিরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন যাচ্ছে। অপরাধ বিজ্ঞানীদের মতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নানা কারণে বিশ্বজুড়ে সমালোচিত ও বিতর্কিত একটি সংস্থা। একটি রাজনৈতিক দলের পদে থেকে সেই সংস্থার কারো সঙ্গে বৈঠক করাটা অপরাধের পর্যায়ে পড়ে। যেহেতু তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, সুতরাং অফিসিয়ালি কূটনৈতিকভাবে এবং আপনার রাজনৈতিকভাবে আমরা কিন্তু সেটা করতে পারি না। সেটা কিন্তু আমাদের শিষ্টাচার বহির্ভূত এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসলাম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে নোয়াখালীর একটি সরকারি কলেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ছাত্র জীবনে তিনি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে 2008 সালের নির্বাচনে পরাজিত হন। সবশেষ কাউন্সিলে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশে থাকা বিদেশি রাষ্ট্রগুলোর দূতাবাসগুলো। বিষয়টি স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে কারণে চিঠি দিয়ে নিরাপত্তা চাইতে হবে। বিদেশি হত্যা সহ সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক এলাকার নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। পাশাপাশি নিজ নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি দেয় বিদেশি রাষ্ট্রগুলো। সর্বশেষ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সংশ্লিষ্টতার বিষয়টি প্রকাশ পেলে আবারও কূটনৈতিক এলাকা ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে দূতাবাসগুলো। সোমবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন বার্নিকেটের সঙ্গে আলোচনা শেষে দূতাবাসগুলোর আগে থেকেই শঙ্কা ও নিরাপত্তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা চিঠিপত্র দিয়েছেন, তাদের আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন। এমবেসি পল্লীতে আমরা টহল পুলিশ বাড়িয়েছি, আমরা মোটর বাইকের মাধ্যমে পাহারা দিচ্ছি, আমরা গাড়ির মাধ্যমে কারের মাধ্যমে আমরা পাহারা দিচ্ছি। অন্যদিকে নিরাপত্তার বিষয়টির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা বা দূতাবাসের ঝুঁকির পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। তারা যদি বলে এই কারণে আমরা অনিরাপদ বোধ করছি, তখন সেই দিকটা সরকার দৃষ্টি দেবে। ঢালাভাবে অনিরাপদ বললে তো চলবে না। নিরাপত্তা বোধ আছে বলেই এত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তা দিয়ে চলাফেরা করছে। পৃথিবী জোড়া সব জায়গাতে এখানে ওখানে একটা না একটা দুর্ঘটনা ঘটছে। তবে সরকারের তরফ থেকে যতদূর সম্ভব করার সরকার প্রচেষ্টা নিচ্ছে। হয়তো আরেকটু আমি বলবো কোঅর্ডিনেটেড ভাবে হয়তো নেওয়াটা হয়তো প্রয়োজন হতে পারে। একই সাথে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ঘরোয়া রাজনীতির সমস্যা সমাধানে বারবার বিদেশি রাষ্ট্রের শরণাপন্ন না হওয়ারও পরামর্শ তার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সন্ত্রাস এবং উগ্রবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিগত ও প্রশিক্ষণ দেয়া সহ নানা ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সোমবার বিকেলে সচিবালয়ে আমেরিকার মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত বার্সা ব্লুম বার্নিকাট। The United States has been a partner with Bangladesh in fighting all kinds of crime, including terrorism. সন্ত্রাস দমনে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া যে কোনো ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করবে আমার দেশ। Has returned this week with experts in counterterrorism. প্রবাসের সময় আরো থাকছে চট্টগ্রামের 16 শহরে তেলবাহী ট্রেনের ধাক্কায় বাস উল্টে শিশুসহ 2 জন নিহত, আহত আরো অন্তত 12 জন। সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বিজিবি ও বিএসএফ যৌথভাবে তদন্ত করবে বলে জানিয়েছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সোমবার সকালে রাজধানীর পিলখানায় যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে দুই পক্ষই আন্তরিকভাবে চেষ্টা করছে। গত শনিবার বিএসএফ এর গুলিতে চুয়াডাঙ্গা এক স্কুল ছাত্রের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বিএসএফ মহাপরিচালক। Any such incident taking place, there will be a joint investigation. দুই দেশের সীমান্তে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বিজিবি ও বিএসএফ। এই ব্যাপারে দুই দেশের গণমাধ্যম কর্মী সহ সকলের সহায়তা নেওয়া হবে এবং সীমান্তে যে কোনো ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে যৌথভাবে তদন্ত করব ও ব্যবস্থা নিব আমরা। We have taken another decision that we invite the journalists. Loss of human life is most unfortunate and we deeply regret the incident. চুয়াডাঙ্গার মৃত্যুর ঘটনায় আমরা অনুতপ্ত। প্রাথমিক তদন্তের পর এর সঙ্গে সম্পৃক্ত 7 জনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের শাস্তিও দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক জানিয়েছেন তিনি প্রভাবশালীদের চক্রান্তের শিকার। এদিকে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের দাবি, জনরোষ থেকে বাঁচাতেই ওই শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। শিক্ষকের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না মন্তব্য করে শিক্ষামন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শওকত আলী সৈকতের তথ্য এবং আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত 13 মে শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে স্কুল কমিটির বৈঠকে এক স্কুল ছাত্রকে মারধরের ঘটনায় প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় হঠাৎ করেই পাশের মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় স্কুলের প্রধান শিক্ষক ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এক পর্যায়ে স্থানীয়রা স্কুলে গিয়ে তাকে লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে। স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ঘটনাস্থলে গেলে দ্বিতীয় দফায় লাঞ্ছিত হন অভিযুক্ত শিক্ষক। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। ধর্মীয় যে আঘাতটা আমার প্রতি আনছে এটা ওদের সাজানো নাটক। ক্লাস 10-এর একটা ছেলেকে আমি স্মরণ করেছিলাম, একটা থাপ্পড় দিয়েছিলাম। সেই থাপ্পড়টাকে কেন্দ্র করে তারা এই নাটকটা সাজিয়েছে। মসজিদের মাইকে মাইকে আমার বিরুদ্ধে কথাটা পুনরালোচনা করাইছে। দৃষ্টান্তমূলক বিচার চাই, যে বিচারে একজন নির্যাতিত হয়েছে আর যেন কেউ নির্যাতিত না হয়। স্যার কি বলছে এটা আমি শুনি নাই, তবে স্টুডেন্টরা বলছে আমার কাছে তাৎক্ষণিকভাবে যে স্যার আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করছে। বলতেছে যে তোরা মানুষ না মানুষ, তোদের কি কোনো মায়ের ধর্ম নেই, তোরা ক্লাসটা এইভাবেই কথা। ধর্মীয় বিষয়ে প্রধান শিক্ষক জনাব শ্যামলকান্তি ভক্ত উনি কখনো এই ধরনের কথা উগ্র কোনো কথা বলতে আমি শুনি নাই। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান মোবাইল ফোনে জানান, জনরোষ ঠেকাতে অভিযুক্ত শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। ঠিক আছে, কানে ধরো বটি নাও, একটা বটি নিচ্ছে, বটি নিয়ে কানে ধরো, হাত ধরে জনগণকে মাপ চাও। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার সামনে ঘটনাটি ঘটলেও শিক্ষক লাঞ্ছিতের ব্যাপারে কোনো কথা বলেননি তিনি। গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করে বের করবেন যেটার ভিতরে কিছু আছে কি নাই। এখন আমরা স্কুল পর্যায়ে শ্রেণীকক্ষের ভিতরে বা স্কুলের পর্যায়ে যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা তদন্ত করছি। যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, স্কুলের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে দিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কাজে সে বিষয়ে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কমেন্টস করার কিছু নেই। পুলিশের পক্ষ থেকে যা করণীয় সেটা আমরা প্রপারলি করব এবং ইন টাইমে আমরা সেটাকে অ্যাড্রেস করবো, অ্যাটেনশন দেবো। কোনো শিক্ষকের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না উল্লেখ করে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষকের প্রতি এই ধরনের আচরণ এটা আমরা কখনো এটা গ্রহণযোগ্য মনে করি না এবং এটার জন্য আমরা খুবই বিব্রত এবং আমরা এই বিষয়ে আরো তথ্য নিব। প্রয়োজনে আমরা আরো ইনকোয়ারি করে বা তদন্ত করে এই বিষয়ে আমাদের যা যা করণীয় সম্ভব সেটা আমরা অবশ্যই করব। পুলিশি হেফাজতে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্ত। এ ব্যাপারে থানায় মামলা হয়নি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রশাসনের আশ্বাসে খুলনা এবং ফরিদপুরের অঞ্চলের 48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দিনভর চরম দুর্ভোগের পর সোমবার বিকেলে তারা এই ঘোষণা দেন। এর আগে সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো পরিবহন মালিক এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে ধর্মঘট শুরু করেন তারা। কর্মসূচির কারণে বন্ধ ছিল খুলনা থেকে রাজধানী ঢাকা সহ 18টি রুটে যান চলাচল। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। দিনভর দূরপাল্লার বাস না পেয়ে অনেকেই ভেঙে ভেঙে গন্তব্যস্থলের দিকে রওনা হন। আর কিছু ছোট গাড়ি চললেও বেশি ভাড়া রাখায় দুর্ভোগ চরমে ওঠে যাত্রীদের। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং মিশুক মুনির নিহতের ঘটনায় দায়ের করা মামলায় প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে ধর্মঘট পালন করছিল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় 2 রোহিঙ্গা সহ 3 জনের 5 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার সকালে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আবু হানিফে আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে 3 আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালতে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বিকেলে নাইক্ষ্যংছড়িতে বাইশারিতে নিহত বৌদ্ধ ভিক্ষুর শেষকৃত্য অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে তার স্বজনরা। গত শনিবার মধ্যরাতে চাকপাড়া এলাকায় মংসুং উং চাক নামে ওই বৌদ্ধ ভিক্ষুকে বিহারের ভিতরে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াত শিবিরের নেতৃত্বে সারা দেশে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি SM মাহফুজুল হক নুরুজ্জামান। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় তার কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি IS এর অস্তিত্ব নেই বলেও জানান। জামাত শিবিরের লোকেরা যতগুলো জঙ্গি সংগঠনের নাম দেখা যাচ্ছে, প্রত্যেকটা জঙ্গি সংগঠনের যে সদস্যগুলো ধরা পড়েছে প্রত্যেকেরই PCBR দেখবেন তারা বেসিক্যালি তারা জামাতের লোক, শিবিরের লোক। তাদের যখন বিচার হচ্ছে
তখন এই শ্রেণীর মানুষেরা বা তাদের সহযোগীরা তারা এই দেশে একটা অপরাধ সৃষ্টি করবার চেষ্টা করছে। আইএসের সাথে এখানে ডাইরেক্টলি আমরা কোনো প্রমাণ পাইনি যে আইএসের সাথে এখানে কোনো সংগঠনের সাথে কোনো সরাসরি যুক্ত আছে, এবং সেটাকে ব্র্যান্ডেড করার জন্য যে কিছু ঘটনা যেখানে ঘটুক সেখানে কিছু একটা রেখে সেখানে আইএস লেখা হচ্ছে অথবা বলা হচ্ছে। চট্টগ্রামের তেলবাহী ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত এবং অন্তত 12 জন আহত হয়েছে। সোমবার বেলা 12টার দিকে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রেলওয়ে প্রধান পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরো জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। প্রত্যক্ষদর্শীরা জানায় চট্টগ্রাম শহর থেকে জ্বালানি তেল নিয়ে হাটাজারি বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিল তেলবাহী ট্রেনটি। অন্যদিকে বিআরটিসি বাসটি অক্সিজেন থেকে শহরের দিকে আসছিল। এই সময় ট্রেনটি 2 নম্বর রেলগেট এলাকায় আসলে সিগন্যাল বার ফেলা হয়। এই সময় সিগন্যাল অমান্য করে বাসটি রেল লাইনে উঠে গেলে দুর্ঘটনা ঘটে। সিগন্যাল যেটা বাস থাকে এটা ফেলায় নাই, এটা না ফেলাতে আমার মনে হয় দুর্ঘটনাটা ঘটছে। কর্মকর্তারা ওরা একটু অবহেলা করছিল, অবহেলার কারণে ওই জন্য এই ঘটনা ঘটছে। এদিকে ঘটনার সাথে সাথে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেল কর্তৃপক্ষ। এই সময় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। বিআরটিসি গাড়িটা পুরোপুরি ক্রস করতে পারে নাই, কারণ সামনে ছিল ট্রাফিক জ্যাম। তখন সে পিছন দিক থেকে যখন ট্রেনটা আসতেছে সে বাম দিকে মোড় নিয়ে নিল। বাম দিকে মোড় নেওয়ার পরেও পুরো গাড়িটা লাইন থেকে পাস হয় নাই, যার পরিপ্রেক্ষিতে এই ট্রেনটা এসেই পিডিবি শাটলটা এসেই ওই পিছনের অংশকে ঠেলে প্রায় 1 থেকে 150 গজ পূর্ব দিকে নিয়ে আসে। রেলওয়ের একটা তেলবাহী ট্রেনের সাথে বিআরটিসির একটা লোকাল বাসের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে ট্রেনটা বাসটাকে প্রায় বেশ কিছু ট্রেনে এসে নিয়ে আসছে, এবং এটা নিয়ে আসার সময় 5-6 জন পথযাত্রী আহত হয়েছে। তার মধ্যে 2 জন ডেড আর কি মারা গেছে, আর বাকিরা তো অলরেডি ওখানে ট্রিটমেন্টে আছে হাসপাতালে। ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি তদন্ত করে দিবে। আপনাদের নিজেরাই দেখছেন ব্যারিয়ার পড়া ছিল, ব্যারিয়ার পড়া অবস্থায় সে ঢুকে পড়ে অ্যাক্সিডেন্ট করছে, এটা তো হবেই। দুর্ঘটনার 4 ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হলে আবার রেল চলাচল স্বাভাবিক হয়। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে ভারতের তামিলনাড়ু, কেরালা ও পদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। জয়ের প্রত্যাশায় কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ঢাকা দক্ষিণের সাথে যুক্ত হওয়ার নতুন 8টি ইউনিয়নকে আধুনিক শহরের রূপ দিতে মূল ঢাকার চাপ কমানো হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। মেয়রের দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এরই মধ্যে নতুন যুক্ত হওয়া জায়গাগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। আমি যদি এই 1,25,00,000 মানুষের 40%, সেখানে কিন্তু 64 স্কোয়ার কিলোমিটার নতুন যেটা অ্যাড হয়েছে, 40% আপনার পপুলেশন যদি সেখানে ডাইভার্ট করতে পারি একটা প্ল্যান সিটির মধ্য দিয়ে, দেখা যাবে আমার মেইন সিটির যে প্রবলেম সেটা তো যাবেই, ওই সিটিটাও ডেভেলপ হবে। আমি কোনো অপরিকল্পিতভাবে কোনো নগরায়ণ করতে একেবারেই ইন্টারেস্টেড না। আমি হুট করে কোনো কিছু করতেও চাই না। আমি সময় নিতে চাই, ধীর গতিতে এগোতে চাই। রাজধানীর বাবুবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ও নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সঙ্গে জড়িত একজনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সকাল 11টা থেকে হাজিরানি মার্কেটের ঔষধের গুদামে যৌথ অভিযান চালায় র্যাব 1 এবং ঔষধ প্রশাসন। এ সময় আনুমানিক 12 লাখ টাকার সরকারি হাসপাতালে সরবরাহ করা ঔষধ উদ্ধার করা হয়। এছাড়া 2 লাখ টাকার বিদেশি নকল ঔষধও জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনার সঙ্গে জড়িত জুয়েল মিয়াকে 10 লক্ষ টাকা এবং 2 বছরের সশ্রম কারাদণ্ড দেন। জড়িত আরো 2 ব্যবসায়ীর নামে ফৌজদারি আইনে মামলা করা হয়েছে। মিটফোর্ড হাসপাতালের মাত্র 30 গজের মধ্যে বিপুল পরিমাণ সরকারি ঔষধ গুদামজাত করার পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে জানান ম্যাজিস্ট্রেট। ব্যবসায়ী জুয়েলকে আমরা ধরেছি হাতে নাতে। সে নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছিল। তার গোডাউন থেকে এবং তার দোকান থেকে আমরা বিপুল পরিমাণ নকল এবং আনরেজিস্টার্ড ওষুধ পেয়েছি। আরও 2 জন ব্যবসায়ীর কাছ থেকে আমরা সরকারি ওষুধ পেয়েছি বিপুল পরিমাণে। আইনের সীমাবদ্ধতার কারণে তাকে জেল সাজা দেওয়া সম্ভব হয়নি ভ্রাম্যমাণ আদালতে।
তাদের নামে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। যেহেতু চুরি করে এনে এখানে পাইকারিভাবে বিক্রি করছে, তো একটি চক্র তো নিশ্চয়ই কাজ করছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে, আমরা চেষ্টা করছি ধরার। বিগত অর্থ বছরের মতো আগামী বাজেটেও 100 কোটি টাকার থোক বরাদ্দ চলমান রাখার দাবি নারী উদ্যোক্তাদের। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় করের পাশাপাশি ব্যক্তিগত আয়কর সীমা বাড়ানোর দাবি তাদের। প্রয়োজন জরুরি অর্থের বৈঠক সঠিক ব্যবহার। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সমাজের প্রায় সব ক্ষেত্রেই একজন নারীকে সম্মুখীন হতে হয় বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার, আর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে পার হতে হয় আরো অনেক বন্ধুর পথ। অর্থনীতির মূল ধারায় এই অর্ধেক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে কিছু বাড়তি সুবিধা চান নারী উদ্যোক্তারা। তাদের দাবি আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি কমানো সহ নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের পরিমাণ 50 লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট এবং ট্যাক্স মওকুফ রাখা। এছাড়া নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত আয়কর সীমা 3,50,000 টাকা নির্ধারণেরও দাবি করছেন তারা। স্লোগানটাই হচ্ছে এটা যে নারী উদ্যোক্তা বান্ধব বাজেট হোক এবার। যেমন আমরা 100 কোটি টাকার একটা বরাদ্দ ছিল এবং এটা আমরা বেশ অনেকটাই ব্যবহারও করতে পেরেছিলাম। তো আমরা চাবো যে প্রতি বছরেই এই বাজেটে যেন 100 কোটি টাকার যে বরাদ্দ সেটা কন্টিনিউ হতে থাকে। আমাদের আরো অনেক বেশি ট্রেনিং দরকার, দেশে দরকার, বিদেশে দরকার। সেই ক্ষেত্রে আমাদের বাজেটে অবশ্যই একটা বরাদ্দ থাকা দরকার। একজন নারী যখন উন্নতি করবে, সে যখন সেলফ ডিপেন্ডেন্ট হবে, তার অর্থনৈতিক ক্ষমতা যখন সে পাবে, তখনই কিন্তু দেশের এবং সমাজের উন্নতি হবে। জাতীয় নারী উন্নয়ন নীতিতে থাকা কর্মকৌশল অনুসরণ করা এবং সেই অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখা জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। 2013-তে একটা উন্নয়ন নীতি বাস্তবায়ন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে এবং সেইগুলোকে এখন যদি বাজেটের অ্যালোকেশনের সাথে যদি লিংক করা যায়, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আগামী কয়েক বছরে এই বাজেটে যে বরাদ্দটা রাখা হবে সেটার ব্যবহার যেমন ভালো হবে, সুফলটাও আমরা পাবো। এবং অবশ্যই নারীর জন্য করসীমা বাড়ানো উচিত, কারণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের জাতীয় উন্নয়নের জন্য ভীষণভাবে দরকার। কারণ আমরা জেন্ডার বাজেট অনেক কয় বছর ধরে দিচ্ছি। আমি আগামী বাজেটে এই অগ্রগতির একটা চিত্র বা যে সমস্যাগুলো কোথায়, এরকম একটা খতিয়ান আমি দেখতে চাই। আসছে বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আমদানিকৃত যন্ত্রপাতির উপর কর মওকুফ সহ নিয়মিত কর পরিশোধকারী নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করা এবং সিআইপি নির্ধারণে নারী উদ্যোক্তা কোটা রাখারও দাবি রয়েছে তাদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের সর্ববৃহৎ ফাস্ট ফুড কোম্পানি হারফি ফুড সার্ভিস বাংলাদেশের গ্রিনল্যান্ড গ্রুপের মধ্যে বাংলাদেশের ব্রাঞ্চ খোলার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার রিয়াদে হারফি ফুড সার্ভিস কোম্পানির প্রতিষ্ঠাতা শেখ আহমেদ আল সাইদ এবং গ্রিনল্যান্ড চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ সময় বাংলাদেশের গ্রিনল্যান্ড গ্রুপের সাথে 10টি নতুন ব্রাঞ্চ করার জন্য চুক্তিবদ্ধ হয় সৌদি আরবের হারফি ফুড সার্ভিস। এদিকে চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি সহ গ্রিনল্যান্ড গ্রুপ এবং হারফি ফুড সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেত্রকোনায় সৌরবিদ্যুৎ কর্মসূচি উন্নয়নে সমন্বিত উদ্যোগ বিষয়ক এক আলোচনা সভা হয়েছে। সোমবার জেলার মুক্তারপাড় পাবলিক হল বিনোদনে এই অনুষ্ঠানের আয়োজন করে সরকারের আর্থিক নেটওয়ার্কিং প্রতিষ্ঠান ইটকল। প্রতিষ্ঠানটির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা SM মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ডক্টর মুশফিকুর রহমান। এ সময় বক্তারা ঘরে ঘরে স্বল্প খরচে বিদ্যুৎ পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তামিলনাড়ুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণের সময়সীমা বাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নির্বাচন কমিশন তা আর বাড়ায়নি। এছাড়া এবার চেন্নাইতে সবচেয়ে কম ভোট পড়েছে বলেও জানিয়েছে ইসি। এবার তামিলনাড়ুতে 234টি আসনের জন্য প্রায় 3700 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সবকটি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও 2টি আসনে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললে সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই ভারতীয় গণমাধ্যমগুলোতে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে বিজেপির পক্ষ থেকে বিপুল ভোটে জয়ের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জয়ললিতাও আবার জয় পেয়ে রাজ্যে সরকার গঠনের আশা প্রকাশ করেছেন। এদিকে কেরালায় 140টি আসনে 2,60,00,000 ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেখানেও বিজেপি নেতৃত্বাধীন এনডিপি জোট জয়ের বিষয়ে আশাবাদী।
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ছন্দে থাকা মোহামেডানের জয়রথ থামিয়ে জয়ের ধারায় ফিরল প্রাইম দোলেশ্বর। টানা 4 ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল মুশফিকুর রহিমের দল। মিরপুর 6-এ উইকেট জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। আগে ব্যাট করে নাইম ইসলামের সেঞ্চুরির পর 188 রানের সংগ্রহ পায় মোহামেডান। জবাবে ইমতিয়াজের 88 রানের সুবাদে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর। মিরপুরের উইকেটে টস জেতা মানেই ম্যাচ জেতা। গত কয়েক ম্যাচের পরিসংখ্যান তেমনটাই বলে। সকালের দিকে উইকেটের বিচিত্র আচরণ, পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা। এই উইকেটে আগে যারাই ব্যাট করছে 200 রান তোলাই যেন কঠিন হয়ে যাচ্ছে তাদের। আর প্রতিপক্ষকে লো স্কোরের টার্গেট দিলে যা হবার তাই হচ্ছে, মানে টস জয়ী দলই জয় পাচ্ছে। শেরে বাংলায় আগের 2 ম্যাচে হোঁচট খাওয়া প্রাইম দোলেশ্বরের বিপক্ষে টস হেরে যেন আগে থেকেই হেরে বসেছিল ছন্দে থাকা মোহামেডান। ব্যাট করতে নেমে প্রাইম দোলেশ্বরের পেসারদের তোপে সাদা কালোদের শুরুটাও ভয়াবহ। দলীয় 16 রানে দলটির 3 ব্যাটসম্যান বিদায় নেন। ছন্দে থাকা মুশফিকও 8 রানে ফিরে যান। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন নাইম ইসলাম। ক্যারিয়ারের 4র্থ লিস্ট এ সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার। তবে দলীয় 176 রানে নাইম ফিরে যাবার পর টেইল্যান্ডাররা তেমন অবদান রাখতে না পারায় 188 রানে শেষ হয় মোহামেডানের ইনিংস। প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা ও আলামিন 3টি করে উইকেট নেন। 189 রানের লো স্কোর তাড়া করতে নেমে সাবধানী সূচনা দোলেশ্বরের। উদ্বোধনী জুটিতে 53 রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত 16 রানে আউট হন রবি। দ্বিতীয় উইকেটে ইমতিয়াজ ও রকিবুলের ব্যাট থেকে আসে 73 রান। এবারের আসরের দ্বিতীয় 50 তুলে নিয়ে ইমতিয়াজ আউট হন 88 রানে। শেষ দিকে নাসিরের অপরাজিত 37 রানে 6 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। 2 ম্যাচ হারের পর জয়ের ধারায় ফেরায় সুপার লিগ নিশ্চিতের পথে চোখ নাসির হোসেনের দলের। সেঞ্চুরি বঞ্চিত হলেও দায়িত্বশীল ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখায় সন্তুষ্ট ইমতিয়াজ। চাইবো এটা ধরে রাখতে আর কি, যতটুক মানে ক্যারি করা যায়। ফর্মে আসছি আল্লাহর মতে। সিলেক্টররা যদি মনে করেন যে আমি ওই লেভেলে ক্যাপেবল, তাহলে ওনাদের ডিসিশন। আমার কাজ হলো পারফরমেন্স করে যাওয়া। পরের ম্যাচগুলোতেও দলের জয়ে ভূমিকা রাখতে চান এই ব্যাটসম্যান। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর খবর। সোমবারের ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে 9 উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক গম্ভীর এবং মনীষ পান্ডের 50-তে 5 উইকেটে 183 রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে কোহলি ও ডিভিলিয়ার্সের জড়ো ব্যাটিংয়ে 8 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় 14 রানে ব্যক্তিগত 2 রানে আউট হন ওপেনার রবিন উথাপা। সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামলে দেন অধিনায়ক গম্ভীর ও মনীষ পান্ডে। 76 রানের জুটি গড়ার সাথে আসরে পঞ্চম 50 হাঁকিয়ে 51 রানে সাজঘরে ফেরেন গম্ভীর। পান্ডেও তুলে নেন 50। তবে পান্ডের আউটের পরপর পাঠান ও যাদব দ্রুতই আউট হলে আন্দ্রে রাসেল ও সাকিবের ব্যাটিং দৃঢ়তায় 183 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় কলকাতা। রাসেল 34 এবং সাকিব 18 রানে অপরাজিত থাকেন। 184 রানের টার্গেটে ব্যাট করতে নেমে গেইলের ব্যাটিং তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় ব্যাঙ্গালোর। 31 বলে 49 রান করে আউট হন তিনি। এরপর অধিনায়ক কোহলির অপরাজিত 51 বলে 75 এবং ডিভিলিয়ার্সের অপরাজিত 31 বলে 59 রানের কল্যাণে মাত্র 1 উইকেট হারিয়ে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগের পর মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের বৈঠক। বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া দুঃখজনক, মন্তব্য বিশ্লেষকদের। মোসাদের সঙ্গে ষড়যন্ত্রের অভিযুক্ত বিএনপি নেতা আসলামের 7 দিনের রিমান্ড মঞ্জুর। বাংলাদেশের বিরুদ্ধে আগে থেকেই ষড়যন্ত্র করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি। নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন দূতাবাসের চিঠি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আবেদনের পর জোরদার করা হয়েছে নিরাপত্তা। নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী। জনরোষ থেকে বাঁচতেই শাস্তি দাবি সংসদ সদস্যের। এবং সীমান্তে হত্যাকাণ্ড হলে এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ, ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। চুয়াডাঙ্গায় কিশোর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস বিএসএফের। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক WBCDSL নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 96242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 96242 নম্বরে। সঙ্গী থাকুন সময়।